অবনতিশীল সম্পর্ক তো আর সবসময় বহন করা যায় না, এটাকে কোনো না কোনো সময় গিয়ে কিন্তু এটাকে মেরামত করতে হয়। তো সেই মেরামতের জন্য তো কিছু রাস্তা রাখতে হয়, সেই রাস্তা তৈরির ক্ষেত্রে হয়তো এই যে উপহার হিসাবে আম পাঠানো কিংবা উপহার হিসাবে ইলিশ পাঠানো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ভারতীয় উপমহাদেশে আম কূটনীতি বা ম্যাঙ্গো ডিপ্লোমেসি খুব পুরনো একটা জিনিস। এটি আলোচনা কেন করছি যে বাংলাদেশে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন বাংলাদেশে কন্টিনিউয়াসলি পুশিনের মাধ্যমে এক ধরনের শত্রুতে পরিণত হয়েছেন বলা যায়, এবং তার বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু একটা কঠোর অবস্থান আছে অনেক মানুষের, যে তিনি এখানে নিয়মিতভাবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করছেন, এবং এটি নিয়ে চরম অস্বস্তি আছে বিজিবি এবং যেই বিএসএফের মধ্যে। বেশ ভালো ধরনের এক ধরনের উত্তেজনা মাঝে মধ্যে তৈরি হচ্ছে। সেই সময়ে এসেও যখন শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষের কাছে, অনেক মানুষের কাছে যিনি বলা যায় যে এক ধরনের সমালোচিত ব্যক্তি, সেই ব্যক্তিকে প্রায় 500 কেজি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশের সরকার। শুধু তাকে না, তার বরাদ্দে আছে 100 কেজির মতো, যেটি রিপোর্টে দেখলাম গণমাধ্যমের, তার বরাদ্দে আছে 100 কেজির মতো। আর এই ছাড়াও অন্যান্য বিভিন্ন কর্মকর্তার, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কর্মকর্তা, তাদের কাছে যাবে আরও আম। এছাড়া কেন্দ্রীয় সরকারের বরাবরও আম উপহার হিসাবে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। তো এই যে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা বেশ প্রায় 2 বছর ধরে যে সম্পর্কের যে গতি প্রকৃতি, সেটি আসলে খুব স্বাভাবিক যাচ্ছে না। এখনও পর্যন্ত একেবারে স্বাভাবিক সম্পর্ক এটিকে বলা যাবে না। তারপরেও আমরা দেখছি যে এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি আর ইলিশ ডিপ্লোমেসি, এই দুইটা জিনিস কিন্তু বেশ ভালোভাবেই অব্যাহত আছে, এবং এবারেও সেটি আছে। এবং যেই সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল ডক্টর ইউনূসের জামানায়, সেই সময়ও ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে উপহার পাঠিয়েছিলেন 1000 কেজি আম। এবং সেটিও কিন্তু মানে বলা যায় যে সেটি নিয়েও কিন্তু এমন না যে সেই আম ভারত ফেরত দিয়েছে বা নরেন্দ্র মোদী ফেরত দিয়েছেন, সেটি কিন্তু হয় নাই। অর্থাৎ এই যে আমাদের মানে রাজনৈতিক সম্পর্কের মধ্যে বা এক দেশের সাথে আরেক দেশের নানা সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হতে পারে, কিন্তু ডিপ্লোমেসিতে অনেক কিছু কিন্তু আবার থেকে যায় স্বাভাবিক। অর্থাৎ মানুষ যেভাবে সাধারণ দৃষ্টিতে অনেক কিছুকে দেখে, অনেক কিছুকে হিসাব করে, রাজনৈতিক বক্তৃতার মাঠে যা বলে, আসলে সব ক্ষেত্রে কিন্তু সেইভাবে সরকার আচরণ করতে পারে না, কোনো দেশের সাথেই পারে না। যুদ্ধ চললেও দেখেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যেও কিন্তু ইরান ফুটবল দল আমেরিকায় গিয়ে ফুটবল খেলে এসেছে। এটি হচ্ছে আসলে ডিপ্লোমেসি। এগুলো হচ্ছে আসলে শুধু সম্পর্কটা তো শুধুমাত্র এই যুদ্ধের নয়, সম্পর্কটা আসলে আরও অনেক দিক দিয়ে আছে। তো ভারতের সাথে এই যে আমাদের সম্পর্কের খুব ভালো সম্পর্ক, আবার খুব খারাপ সম্পর্ক, দুইটাই যেমন আছে বিভিন্ন সময়ে, কিন্তু ওভারঅল যে মানুষে মানুষের সম্পর্ক যেটি বলায়, সেই মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এগুলো এক প্রভাব ফেললেও সম্পর্কটাকে কিন্তু শেষ করে দিতে পারে না। আর শেষ করে দিতে পারে না বলেই কিন্তু এই ডিপ্লোমেসিগুলো হয়। এই ডিপ্লোমেসিগুলোর মানে এই যে আম কূটনীতি বলছি আমরা, এটির কিন্তু আরও অনেক দিক আছে। ভারতীয় উপমহাদেশে এই ডিপ্লোমেসিটা অনেক বেশি পুরনো। এই কারণে বলা হচ্ছে যে এটির সূচনা করেছিলেন জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি যখন 50-এর দশকে বিভিন্ন দেশে সফরে যেতেন, তখন তিনি সাথে করে আমের বাক্স নিয়ে যেতেন উপহার হিসেবে। আবার বিভিন্ন দেশ থেকে যখন ভারতে যখন কেউ আসতো, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন আসতো, তখন তাদেরকেও আম উপহার দেওয়া হতো। এমনকি তিনি চীনে সফরে গিয়ে তিনি চীনের প্রধানমন্ত্রীকে কিন্তু, চীনা প্রেসিডেন্টকে কিন্তু এই আম উপহার দিয়েছিলেন। রাশিয়ার যিনি সরকার প্রধান, তাকে তিনি আম উপহার দিয়েছিলেন। পাকিস্তানেও কিন্তু এই আমের যে প্রচলন, ম্যাঙ্গো ডিপ্লোমেসি, এটিও কিন্তু অনেক পুরনো। পাকিস্তান এই আম ডিপ্লোমেসি দিয়ে চীনের রীতিমতো একটা খুব ভালো সম্পর্ক গড়ে ফেলেছিল, একটা আলাদা কালচার তৈরি করে ফেলেছিল। তো সব মিলিয়ে এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি শুধু আমাদের না, এই ভারতীয় উপমহাদেশে খুব একটা জনপ্রিয় কনসেপ্ট, এবং এটি এখনও পর্যন্ত চালু আছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এটি বিগত শেখ হাসিনা সরকারের আমলে, যখন প্রতি বছরই নিয়ম করে শেখ হাসিনা ভারতে আম উপহার পাঠাতেন,
এবং সেটি বেশ ভালো পরিমাণেই পাঠাতেন। সেটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠাতেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পাঠাতেন এবং কেন্দ্রীয় সরকার বরাবরও কিন্তু নিয়মিতভাবে তিনি আম পাঠাতেন। এবং নরেন্দ্র মোদীও নাকি আমের খুব ভালো একজন, মানে আম পছন্দ করেন এমন একজন মানুষ ছিলেন। শুধু নরেন্দ্র মোদীকে নয়, তিনি কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী যখন ছিলেন ইমরান খান, তখনও কিন্তু তাকেও তিনি আম উপহার পাঠিয়েছিলেন। অর্থাৎ এই যে আম ডিপ্লোমেসি, এটি কিন্তু দীর্ঘদিন থেকেই এই অঞ্চলে আছে, সেটি খুব প্রচলিত। ফলে এই যে বিগত যে অন্তর্বর্তী সরকারের যেই সময়টা, সেই সময়টাও কিন্তু এই ডিপ্লোমেসি থেকে বের হয়নি। এই সময়েও কিন্তু আম ভারতে পাঠানো হয়েছে, ইলিশ ভারতে পাঠানো হয়েছে, বরং শেখ হাসিনা যা পাঠিয়েছেন তার চেয়ে বেশি পরিমাণে পাঠানো হয়েছে। এখন এই সরকারের আমলে এসে, তারেক রহমানের সরকারের আমলে এসে, বিএনপি সরকারের আমলেও কিন্তু সেই ধারা অব্যাহত আছে। আসলে এটি এক ধরনের সৌজন্যতা, এটি এক ধরনের বলা যায় যে স্মার্ট ডিপ্লোমেসিও যদি আমরা বলি, এটা এক ধরনের ডিপ্লোমেসি। এগুলো কিন্তু চলতে থাকা উচিত, কারণ কোনো কোনো কারণে, রাজনৈতিক কারণে নানানভাবে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক অবনতি হতেই পারে, কিন্তু সেই অবনতিশীল সম্পর্ক তো আর সবসময় বহন করা যায় না। এটাকে কোনো না কোনো সময় গিয়ে কিন্তু এটাকে মেরামত করতে হয়। তো সেই মেরামতের জন্য তো কিছু রাস্তা রাখতে হয়। সেই রাস্তা তৈরির ক্ষেত্রে হয়তো এই যে উপহার হিসাবে আম পাঠানো, কিংবা উপহার হিসাবে ইলিশ পাঠানো, কিংবা ধরেন কোনো দেশের অন্য কোনো কিছু পছন্দ, সেটি কিন্তু সেই যে দূরত্ব, সেই দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে কিন্তু এক ধরনের কাজ করে। এবং যদি আলোচনা কোনো দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যায়, সেই আলোচনার কিন্তু সূত্রপাতও এগুলোর মধ্য দিয়ে, এই ছোট ছোট উপহারের মধ্য দিয়ে কিন্তু হতে পারে। ফলে এই ডিপ্লোমেসিটাও আমার কাছে মনে হয় যে একটা ভালো প্রয়োগ। এর বাইরে এই যে আম ডিপ্লোমেসি আমরা বলছি, এটি কিন্তু শুধু ডিপ্লোমেসি নয়, এটি কিন্তু একটা দেশের রপ্তানিরও বিরাট সম্ভাবনা তৈরি করে ফেলে। ধরেন আমাদের দেশে চীনা কর্মকর্তারা বেড়াতে এসছেন বা ডিপ্লোম্যাটরা বেড়াতে এসছেন, তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের মনে করেন আম্রপালি আম, হিমসাগর আম, তারপরে রংপুরের হাড়িভাঙ্গা আম, এগুলো তাদেরকে পরিবেশন করা হলো। তারা এগুলো খেয়ে এতটাই মুগ্ধ হলেন যে বাংলাদেশ থেকে আম তারা ইম্পোর্ট করার জন্য আগ্রহী হলেন। তার মানে কি, এই যে এই ডিপ্লোমেসিগুলো শুধুমাত্র কিন্তু এই দূরত্ব তৈরি করে না, এটি কিন্তু রপ্তানির বড় সম্ভাবনাও তৈরি করে। কারণ যখন একজন সরকার প্রধানের পাতে বা একজন রাষ্ট্রপ্রধানের পাতে যখন কোনো একটা সুস্বাদু আম পৌঁছে যায়, তখন সেই আম খেয়ে যদি তিনি মুগ্ধ হয়ে যান, তাহলে কিন্তু এটি তার দেশে যেমন এই আম তিনি বলতে পারেন যে এই আম চারা এনে তুমি এই দেশে রোপণ করো, অথবা তিনি তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন যে ওই দেশ থেকে আমদানি, মানে আমাদের দেশের জনগণের জন্য তোমরা আম আমদানি করো, এটা হতে পারে। এবং এরকম কিন্তু হয়েছে। এবং বিশ্বে যে 3টা দেশ আম রপ্তানিতে শীর্ষে, তার মধ্যে কিন্তু 2টা দেশ ভারতীয় উপমহাদেশের, মানে ভারত এবং পাকিস্তান, আরেকটা দেশ হচ্ছে মেক্সিকো। ফলে এই যে আম রপ্তানি, সেই জায়গাটা কিন্তু আমরাও নিতে পারি। পাকিস্তানে প্রায় 1200 প্রজাতির আম হয়, ভারতে 400 প্রজাতির আম হয়, আমাদের দেশেও কিন্তু 200-250 প্রজাতির আম এখন পর্যন্ত হয়। এখন আমাদের দেশে বিভিন্ন অন্যান্য দেশের যে বিদেশি জাতের যেসব আম, সেই আমগুলো কিন্তু এখন দারুণ ফলন হচ্ছে আমাদের দেশে। ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে, মিয়াজাকি হচ্ছে আমাদের দেশে, মানে থাইল্যান্ডের চিয়াংমাই হচ্ছে, মানে বিভিন্ন প্রজাতির দারুণ আম এবং দারুণ ফলন কিন্তু আমাদের দেশে হচ্ছে। ফলে এই ডিপ্লোমেসিগুলো একদিকে যেমন এটি কূটনীতি হতে পারে, আরেকদিকে এটি কিন্তু আমাদের রপ্তানির সম্ভাবনা তৈরি করে। আমাদের এবছরেও যে পরিমাণে আম উৎপাদন হয়েছে, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আম আমরা চাইলে রপ্তানি করতে পারতাম। যদি কোয়ালিটি আম উৎপাদন করা যায়, তাহলে এই উপহারের মধ্য দিয়ে কিন্তু আমের বাজারও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।